মক্কা থেকে কিভাবে মনোনয়ন তদন্তে মিনাখা বিডি অফিসের সিআইডি। মক্কা থেকে মিনাখার কুমারজল পঞ্চায়েতে তৃণমূলের হয়ে মনোনয়ন জমা মোহারুদ্দিন গাজীর। বিদেশ থেকে কিভাবে মনোনয়ন হাইকোর্টে মামলা করে আইএসএফ। সিআইডিকে তদন্তে নির্দেশ দেয় হাইকোর্ট। আদালতের নির্দেশে মিনাখা বিডি অফিসের তদন্তে সিআইডি। বিডিও শেখ কামরুল ইসলামকে ঘণ্টা খানেক ধরে জিজ্ঞাসাবাদ। কিভাবে মক্কা থেকে মনোনয়ন জমা দেন মিনাখা বিডি অফিসে সিআইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। মক্কা থেকে মিনাখার কুমারজল পঞ্চায়েতে তৃণমূলের হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন মোহারুদ্দিন গাজীর। সেই মামলার তদন্ত করছে সিআইডি। বিডিও শেখ কামরুল ইসলামকে ঘণ্টাখানেক ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। সমীরণ পাল কথা বলবো প্রথমে এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে। সমীরণ, আদালতের নির্দেশে মিনাখা বিডিও অফিসে পৌঁছে যায় সিআইডি এবং সেখানে বিডিওকে প্রায় 1 ঘন্টার কাছাকাছি জিজ্ঞাসাবাদ করা হয়। সমীরণ, কি জানতে পেরেছে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ সম্পর্কে? একেবারে যেটা বেলার দিকে 4 সদস্যের সিআইডি একটি দল মিনাখার বিডিও অফিসে এসে পৌঁছন এবং মিনাখার যিনি বিডিও শেখ কামরুল ইসলাম তাকে প্রায় ঘণ্টাখানেকের উপর ছিল এখন। এবং তুমি জানো যে হাইকোর্টের নির্দেশে সিআইডি তদন্ত শুরু করেছে যে মোহারুদ্দিন গাজী তিনি মক্কায় বসে তিনি মনোনয়ন জমা দিয়েছিলেন, হজ করতে গেছিলেন এবং সেই মনোনয়ন কি করে তিনি জমা দিলেন এই সমস্ত ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। এবং কয়েকদিন আগেই তিনি এদেশে ফিরে এসেছেন এবং তারপরে তিনি ফিরে আসার পর তিনি দাবি করেছিলেন যে তিনি প্রস্তাবককে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে গেছিলেন এবং তিনি সই সাবুত করেই দিয়ে গেছিলেন, তার যুক্তি দিয়েছিলেন। কিন্তু সেই প্রেক্ষিতেই তদন্ত এবং সেখানে আজকে 4 সদস্যের একটি সিআইডি প্রতিনিধি দল তারা বিডিও অফিসে আসেন। এর আগে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে মিনাখা থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন এবং সেই অভিযোগের ভিত্তিতে মিনাখা থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং সেই তদন্তে বিডিও অফিসের সিসিটিভি ফুটেজ এই সমস্ত সংগ্রহ করার প্রক্রিয়া চালু হয়েছিল এবং তার পরপরই হাইকোর্টের নির্দেশে আজকে 4 সদস্যের সিআইডি প্রতিনিধি দল তারা আসেন এবং তারা দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন মিনাখার বিডিও কামরুল ইসলামকে। ধন্যবাদ সমীরণ। বিধানসভায় মণিপুরের হিংসা বনাম বাংলার সন্ত্রাস। মণিপুর নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল। বিরোধীহীন সর্বদল বৈঠকে সিদ্ধান্ত, পাল্টা পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে সুর চালাচ্ছে বিজেপি। পঞ্চায়েত নির্বাচনের হিংসা নিয়ে আনা হবে মুলতবি প্রস্তাব। আলোচনা আছে কালই মুলতবি প্রস্তাব আনতে চলেছে বিজেপি। মণিপুরের পরিস্থিতি নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনা হবে সর্বদল বৈঠকে। এই সিদ্ধান্তই চূড়ান্ত হয়েছে। বিধানসভায় মণিপুরের হিংসা বনাম বাংলার সন্ত্রাস। বিধানসভায় একটা প্রস্তাব আসবে এটা নিয়ে, যে প্রস্তাবে আজ আমরা সারা দেশের সঙ্গে আমরা খুব দুঃখিত। মেয়েদের উপরে যে ধরনের অত্যাচার চলছে, শিশুদের উপরে যে ধরনের অত্যাচার চলছে, এরকম দুর্ভাগ্যের বিষয় যে ভারতবর্ষের সভ্যতা 4000 বছরের পুরনো সভ্যতা, সেই দেশেতে আজকে এই ধরনের অত্যাচার চলছে। এবং সবচেয়ে বড় কথা যে কেন্দ্রীয় সরকারের ভূমিকাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে প্রধানমন্ত্রী যিনি সব ব্যাপারে রিয়াকশন করেন, দেশের বাইরে গিয়ে দেশের জন্য কথা বলেন, অথচ দেশের মধ্যে থেকে তিনি দেশেরই একটা রাজ্যে এই ধরনের মহিলাদের উপর অত্যাচার চলছে। আর নারী নির্যাতনের এই ঘটনা আমাদের সকলকে একদম ভারতীয়, যে কোনো ভারতীয়র কাছে এটা লজ্জার, বেদনার। আমার মনে হয় এটা অবিলম্বে থামানো দরকার। আমাদের মাননীয় বিরোধী দলনেতা তিনি আগামীকাল আসবে এবং পরিষদীয় দলের বৈঠকেই আমরা ঠিক করব যে কি কি প্রস্তাব আনা হবে। মণিপুর প্রসঙ্গে ইতিমধ্যেই আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে কেন্দ্রের সরকারের ভূমিকা এবং কেন্দ্রের সরকার এই প্রশ্নে তারা কি ভাবছেন সেটা পরিষ্কার করে দিয়েছেন। ফলে নতুন করে এ ব্যাপারে আমাদের বলার কিছু নেই। আর প্রস্তাব আসলে নিশ্চিতভাবে আমরা তুলব। আমি শুধু সাম্প্রতিককালে মনে করিয়ে দিতে চাই যে মণিপুরের সংবেদনশীল যে পরিস্থিতি তার একেবারে বিপরীত জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে একটি যতদূর সম্ভব হাঁসখালির একটি মেয়ে, তাকে যেভাবে শারীরিকভাবে অত্যাচার করা এবং পরবর্তীকালে তাকে পুড়িয়ে মেরে পুরো ঘটনাটাকেই যারা গায়েব করে দিচ্ছিলেন, তারা যখন অন্য কোথাও নারী নির্যাতনের প্রশ্নে নিন্দা প্রস্তাবের কথা আপনাদের মাধ্যমে আমি শুনলাম, এই নিয়ে চর্চা করেন, আমি বলবো যে তাদের গায়ে যে আলকাতরার দাগ আছে সেই দাগটা আগে তারা পরিষ্কার করবার ব্যাপারে সচেষ্ট হন, অন্য ব্যাপারে তারপরেই মত দিন।
একদিকে যেখানে মণিপুরের ঘটনা নিয়ে সরব রাজ্যের শাসক দল বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল, সেখানে পঞ্চায়েত ভোটে হিংসার ঘটনায় রাজ্যে পরপর বিজেপির কেন্দ্রীয় দল, এর আগে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, তারপর 5 সাংসদের বহিরা প্রতিনিধি দল এবং তারপর বিজেপির কেন্দ্রীয় দল ফের রাজ্যে এসেছে। হাওড়ার আমতায় আজকে যায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। আমতায় বিজেপি কর্মীদের 6টি বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে, আর সেই অভিযোগ খতিয়ে দেখতে আমতায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এর আগে গতকালই আমরা দেখেছিলাম হুগলির তারকেশ্বর এবং আরামবাগে গিয়েছিল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, কথা বলেছিলেন আক্রান্তদের সঙ্গে। দলে রয়েছেন তফসিলি সম্প্রদায়ভুক্ত বিজেপির 5 জন সাংসদ। এরপর দিল্লিতে ফিরে জেপি নাড্ডার কাছে রিপোর্ট জমা দেবে বিজেপির তথ্য অনুসন্ধানকারী দল। बहन तुम्हारा घर जलाया, ये बहन का घर है, इसका घर, अरे बहन 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 खड़े हो, ये बहन है, इसका घर जलाया, हम इसको न्याय दिलाएंगे। ये बहन जो है इसका घर जलाया। तुम चिंता नहीं करो, तुम्हारे घर की रक्षा है, तुम्हारे घर को भी बनवाएंगे और इनको दोषियों को भी सजा दिलाएंगे। तुम्हारा घर भी बनवाएंगे, दुकान जलाए, तुम्हारे दोनों को जो अपराधी है उनको सजा मिलेगी। बहन चिंता मत करो, तुम्हारा प्रधानमंत्री जी घर भी बनवाएंगे और हम लोग तुम्हारे दोषियों को भी सजा देंगे। चिंता मत कीजिए, आप चिंता मत कीजिए। हम मिलने आए ना आपसे, हम मिलने आए ना बहन, आपसे मिलने आए ना माँ, मिलने आए ना बहन आपसे। बहन आप चिंता मत कीजिए, बहन आप তফসিলি সম্প্রদায়ভুক্ত 5 জন সাংসদ তারা রাজ্যে এসেছেন। গতকালই আমরা দেখেছিলাম তারকেশ্বর এবং আরামবাগে তারা যান এবং আজকে তারা পৌঁছে যান হাওড়ার আমতা, যেখানে 6টি বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে এবং আক্রান্তদের পাশে তারা দাঁড়ালেন, তাদের পাশে থাকার আশ্বাস দিলেন। এর আগে আমরা দেখেছিলাম রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, তারা রাজ্যে এসেছিল, বিভিন্ন এলাকা ঘুরে দেখেছিল এবং এরপর সম্প্রতি রাজ্যে ঘুরে যায় বিজেপির 5 জন মহিলা সাংসদের একটি দল। ममता दीदी से कहना चाहता हूं कि आप कुछ ना समझे, कम से कम महिला के नाते महिलाओं को पीड़ा को समझिए। इससे साबित हो गया है, स्पष्ट हो गया है कि चुनाव के बाद जो हिंसा हुआ है वो बिना सरकार के संरक्षण के, बिना ममता दीदी के संरक्षण के संभव नहीं है, बिना पुलिस के संरक्षण के संभव नहीं है। मैं पुलिस अधिकारियों से फिर कहना चाहता हूं, बंगाल भी भारत का हिस्सा है। अगर आपने इस प्रकार से अपने संवैधानिक दायित्वों से मुंह मोड़ा या संवैधानिक दायित्व को छोड़ के टीएमसी कार्यकर्ता के रूप में काम किया तो याद रखिए आपके खिलाफ भी कार्रवाई की जाएगी। जिस प्रकार से भी बंगाल की जनता को न्याय मिले, जिस प्रकार से भी बंगाल की जनता को राहत मिले, वो सारे काम माननीय राष्ट्रीय अध्यक्ष जी के नेतृत्व में भारतीय जनता पार्टी का एक एक कार्यकर्ता करने वाला है। ওনাদেরকে তো শিখিয়ে দিয়েছে ওদের বস যারা আছে ভারতীয় জনতা পার্টির, কেননা ভারতীয় জনতা পার্টির কিন্তু ভান্ডা ভোট গিয়ে যেন হিন্দিতে বলে না, যে সারা দেশ সারা পৃথিবী থুক দিচ্ছে ওনাদের ওপরে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠালেন মণিপুরে, সেখান থেকে সব খবর বেরোলো যে এই ঘটনাটা ঘটছে 77 দিন 78 দিন, তখন ভারতীয় জনতা পার্টির নেতা মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী অবধি যে দুর্ভাগ্যবশত মুখটা তিনি পার্লামেন্টের ভেতরে খুললেন না, পার্লামেন্টের বাইরে খুললেন। প্রায় 3 মাস ধরে চলছে মণিপুর, আর এর মধ্যেই সম্প্রতি প্রকাশ্যে এসেছে 2 মহিলাকে বিভৎস করে হাঁটানোর ভিডিও। তাদের গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। এই সমস্ত ইস্যুকে সামনে রেখেই আজ ফের উত্তাল সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি ইন্ডিয়া জোটের। বিরোধীদের বিক্ষোভে দফায় দফায় মুলতবি হয়ে যায় সংসদের 2 কক্ষই। প্রধানমন্ত্রীর বিবৃতি না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে, হুঁশিয়ারি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের। একযোগে মোদী সরকারকে নিশানা করে তৃণমূল এবং বামেরাও। 267 में 1 घंटा 2 घंटे 4 घंटे आधा दिन 1 दिन भी बहस चल सकता है, और उस बहस में जो भी निकल के आएगा उसके वोटिंग भी कर सकते हैं। वोटिंग कर we can vote on that also, but they don't want that. One says half an hour discussion, another says short duration discussion.
The problem is not going to solve with your discussion. जब सेशन चलता है, no chief minister, no prime minister make a statement outside the parliament. So this is the first time he is doing it in the house. Both houses will demand that prime minister come and make a statement. That is our demand. মণিপুর ইস্যুতে আজকে উত্তাল হয়ে ওঠে সংসদ। প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন বিরোধীরা এবং দফায় দফায় আজকে মুলতবি হয়ে যায় সংসদের উভয় কক্ষই। 3 महीने से जो लगातार हिंसा मणिपुर में हो रहा है उसके ऊपर गवर्नमेंट का स्टैंड क्लियर करे। जो फुटेजेस या जो विजुअल्स मणिपुर से निकल के या उभर कर आ रहे हैं हमारे सामने, दोस विजुअल्स आर एक्सट्रीमली डिस्टर्बिंग एंड हार्ट रेंचिंग। आपने नया सदन बनाया, ये जो नया सदन बना ये 1500 करोड़ रुपए खर्चा करके बनाया है। आप लोगों का 100 दिन का पैसा रोकते हो, आवास का पैसा रोकते हो। ये बीजेपी का सरकार, प्रधानमंत्री ने खुद कहा था कि भाई 2022 के अंत तक देश में एक भी आदमी या जनता नहीं रहेगा जिसका घर के ऊपर पक्की छत नहीं होगी। आज हम 2023 का जुलाई में खड़े हैं। आज भी बंगाल में करीबन 20 लाख लोगों की आवास की पैसा रोक के रखी गई है। और ये 1500 करोड़ रुपए खर्चा करके जो आपने सदन बनाया, वो सदन में आप बात ही नहीं करना चाहते हो, आप चर्चा ही नहीं चाहते हो, और एक तरफा कोई कुछ नहीं होता है। और ये जो एक प्रयास चल रहा है कि मणिपुर से अटेंशन डाइवर्ट करके राजस्थान, छत्तीसगढ़ या बंगाल पे वो अटेंशन डाइवर्ट करके ले जाए, मैं बस इतना ही कहूंगा कि भाई बंगाल में 3 महीना से इंटरनेट चल रही है। बंगाल में स्थिति स्वाभाविक है। आपको अगर लगता है कि बंगाल में स्थिति खराब है और मणिपुर में बेहतर है, अब मणिपुर में इंटरनेट चलवा दो। लेट्स रिस्टोर द इंटरनेट सर्विसेज इन मणिपुर। गवर्नमेंट को कौन मना करे? यही तो डबल इंजन सरकार है भाई। सिंगल इंजन सरकार में प्रदेशों में नेट चल रही है और डबल इंजन सरकारों में प्रदेश में नेट 3 महीना से बंद है। This is a testament to the fact that how incompetent, inefficient the double engine BJP government is. বকেয়া ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে, আর এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছে যৌথ সংগ্রামী মঞ্চ। যদি যেতে না দেয় সেখানে বসে পড়া হবে, বা তারপর তৎক্ষণাৎ যে পথ পথ বেরোবে সেই পথ দিয়ে আমরা বিধানসভার দিকে যাব। রাজ্যের মানুষের ভোটেই তো বিধানসভাতে বিধায়করা নির্বাচিত হয়ে পড়ে বসেন, সেখানে বিধানসভায় যেতে পারবেন বা কেন মানুষ? তারিখটা এখনো পর্যন্ত ঘোষণা করা হচ্ছে না। হ্যাঁ, সব জায়গাতেই দেখুন, রাষ্ট্রপতির কাছে তো আর ডেট চেয়ে পড়ে আবেদন করা যায় না। আমরা বলেছি, ওনারা কিভাবে কি করেন সেটা আমরা দেখি, কবে ডেট দেন। আর কেন্দ্রীয় শিক্ষা এবং অর্থমন্ত্রীর কাছেও আমরা আবেদন করেছি। আগে যখন আবেদন করেছিলাম তখন ওনারা বলেছিলেন যে খুব তাড়াতাড়ি সময় দেওয়া হবে। এখনো দেননি, আশা করি যে সময় পাবো তাড়াতাড়ি করে। রামনবমীতে হিংসা, এনআইএ তদন্তের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। হাওড়া, হুগলি, ডালখোলায় অশান্তিতে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের এনআইএ তদন্তের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। রামনবমীতে হিংসার ঘটনা, এনআইএ তদন্তের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। কথা বলবো এনে বিজেন্দ্র সিংহ প্রতিনিধি রয়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে। অর্থাৎ বিজেন্দ্র, এনআইএ তদন্ত নিয়ে হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশই বহাল রাখছে সুপ্রিম কোর্ট। হ্যাঁ অমৃতা, এবং যে অভিযোগগুলো নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী, সেটাকে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্টে যখন রাজ্য সরকার এসেছিল, তাদের আপত্তির মধ্যে একটা এটাও আপত্তি ছিল যে একজন রাজনৈতিক ব্যক্তি শুভেন্দু অধিকারী, লিডার অফ অপোজিশন বিজেপি নেতা, তিনি এই ধরনের একটা জনস্বার্থ মামলা কি করে করতে পারেন, এই গ্রাউন্ড ছিল। তারা এটাও বলেছিলেন যে এক্সপ্লোসিভ গুলো বিভিন্ন জায়গায় পাওয়া যায়নি, শুধু দুটো থানায় যে এফআইআর হয়েছে যেটা চন্দননগরে, সেটা এনে তদন্ত করতে পারে, বাকি এফআইআর গুলো রাজ্য পুলিশও তদন্ত করুক, সেটাও তারা আবেদনে রেখেছিলেন। কিন্তু পাল্টা একটা যুক্তি ছিল, ইতিমধ্যে এনআইএ তদন্ত স্টার্ট করে দিয়েছে, তারা কিছু কাগজ চেয়েছে, সেটা রাজ্য সরকার তাদেরকে দিচ্ছে না। এর আগের দিন হিয়ারিং এ রাজ্য সরকার জানিয়েছিল দুটো এফআইআর তারা দিতে চাইছেন যেখানে এক্সপ্লোসিভ পাওয়া গেছে, বাকি এফআইআর গুলো যেন রাজ্য সরকার তদন্ত করুক, রাজ্য পুলিশ করুক, সেটা তারা চাইছিলেন। আজকে কিন্তু কোনোই যুক্তিগুলো অ্যাকসেপ্ট করেনি সুপ্রিম কোর্ট। এবং কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল এনআইএ তদন্তের 6টি এফআইআর ক্ষেত্রেই, সেটা চন্দননগর এবং হাওড়া দুটো মিলিয়েই, সব এফআইআর ক্ষেত্রেই এখন তদন্ত এনআইএই করবে এবং কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। অমৃতা, ধন্যবাদ বিজেন্দ্র। বর্ষা শুরু হতেই শহরের দাপট দেখাতে শুরু করেছে ডেঙ্গি। ডেঙ্গির মোকাবিলায় নতুন উদ্যোগ রাজ্য স্বাস্থ্য দপ্তরের। ডেঙ্গির চিকিৎসায় প্লেটলেট ঘাটতি ঠেকাতে প্লেটলেট
ট্রান্সফিউশন গাইডলাইন জারি। গাইডলাইন অনুসারে প্লেটলেট কাউন্ট 10,000-এর নিচে গেলে তবেই তাকে প্লেটলেট দেওয়া হবে। প্লেটলেট কাউন্ট 10 থেকে 20,000-এর মধ্যে থাকে রক্তপাত হলে তবে তাকে প্লেটলেট দেওয়া হবে। সন্দীপ সরকার কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সন্দীপ, ডেঙ্গি নিয়ে নতুন যে গাইডলাইন জারি করা হলো, ঠিক কি রয়েছে সেই গাইডলাইনে? দেখো, বর্ষা পড়তে না পড়তেই কিন্তু বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় মাথাচাড়া দিতে শুরু করে দিয়েছে ডেঙ্গি, এবং এই পরিস্থিতিতেই স্বাস্থ্য দপ্তরের তরফে প্লেটলেটের সংকট যাতে তৈরি না হয় সে কারণে পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং এই স্বাস্থ্য দপ্তরের তরফে এই বিষয়ে একটি গাইডলাইন জারি করা হয়েছে। প্লেটলেট কিভাবে কোন পরিস্থিতিতে ডেঙ্গি আক্রান্তকে দেওয়া হবে সেই সংক্রান্ত একটি গাইডলাইন দেওয়া হয়েছে। তাতে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে কোনো রোগীর প্লেটলেট কাউন্ট যদি 10,000-এর নিচে না নামে তাহলে তাকে প্লেটলেট দেওয়ার প্রয়োজন নেই। রোগীর প্লেটলেট কাউন্ট যদি 10,000 থেকে 20,000-এর মধ্যে থাকে, একমাত্র যদি সেই রোগীর ক্ষেত্রে রক্তপাত হতে থাকে তাহলেই প্লেটলেট দিতে হবে, নচেত 20,000-এর নিচে থাকলেও কিন্তু প্লেটলেটের প্রয়োজন নেই। এর পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের এই গাইডলাইনে আরো বলে দেওয়া হয়েছে যে রাজ্যের জেলা এবং স্বাস্থ্য জেলা মিলিয়ে 27টি জায়গার জন্য মোট 57টি ব্লাড ব্যাংকে প্রস্তুত রাখা হয়েছে সরকারি ব্লাড ব্যাংকে। এই 57টি সরকারি ব্লাড ব্যাংক থেকে মিলবে প্লেটলেট, সেটা জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত জেলাকে। ধন্যবাদ সন্দীপ।